কী ব্যাপার, তোমার কী হয়েছে হঠাৎ করে? এইমাত্র তো ভালো একটা মুডে ছিলে, আর হঠাৎ করে তোমার এমন কী হয়ে গেল যে তুমি নিচে বসে গেছো একদম? আমাকে বলো তোমার কী হয়েছে। আখি, আমি তোমাকে এখন কোনো কিছু বলতে পারছি না। তোমাকে যা বলার পরে এসে বলবো। আমাকে এখনই বের হতে হবে। আমার লাইফে এমন কিছু ঘটে যাবে সেটা আমি কখনোই কল্পনা করিনি। আমি মাকে দেখার জন্য মায়ের রুমে চলে আসলাম, আর মায়ের রুমে আসার পরে দেখতে পারলাম না, সেখানে নেই। আমি পুরো বাড়িতে নতুন না করে খুঁজে দেখলাম পুরো, কিন্তু তোমাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, আর সবাই বলল সন্ধ্যার পর থেকে মাকে কেউ দেখেনি। এটা কিভাবে হতে পারে? আমি তো বন্ধু বান্ধবের সঙ্গে ছাদে আড্ডা দিচ্ছিলাম, আর এর মধ্যে হঠাৎ করে মাকে কিভাবে ওরা তুলে নিয়ে গেল। আমি আমার গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে থানায় চলে আসলাম। থানায় আসার পরে সকল ফাইল এবং পেন ড্রাইভগুলো আবারও বের করলাম, আর তখনই আবারও আমার ফোনে একটা কল আসলো, আর ওপাশ থেকে কেউ একজন আমাকে বলতে লাগলো, কিরে তুই কি মনে করিস আমি সেদিন মারা গিয়েছিলাম? আমি সেদিন মারা যাইনি, আমি সেদিন বেঁচে গিয়েছিলাম, আর তারপরে আবারও ফিরে এসেছি। তোর মাকে এখন বাংলাদেশে কোথাও পাবি না, ওকে আমার জায়গায় নিয়ে এসে গেছি। আমরা এখন বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করছি। একটু পরে হয়তো তোর সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, আবার তোর সঙ্গে আমি যোগাযোগ করব, কিন্তু আমার কাঙ্ক্ষিত দেশে যাওয়ার পরে। এটা কি করে হতে পারে? আমি তো তোকে নিজের হাতে মেরেছি, তাহলে তুই কিভাবে আবার ফিরে আসলি? এটা হতে পারে না। তোরা আমার মাকে কোথাও নিয়ে যাস না প্লিজ। তোদের সঙ্গে যা ঝামেলা হয়েছে সব কিছু আমি করেছি, কিন্তু আমার মা তো আর কোনো দোষ করেনি, তাই না? আপাতত এভাবেই থাকতে থাক। আজকে তোর বাসর রাত ছিল, আজ তোর বাসর রাতের মধ্যে এমন একটা সারপ্রাইজ ছিলাম, তাই সারপ্রাইজটা তোর কেমন লাগছে বল? ঠিক আছে, বিদায়। আমাকে খুঁজে বের কর, চেষ্টা কর আমাকে খুঁজে বের করতে। এই বলে আসাদ কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরে আমি কি করব না করব বুঝতে পারছিলাম না। তারপর এগুলো নিয়ে আমি আবারও বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে ল্যাপটপে যথারীতি সব কিছু দেখতে শুরু করলাম, কিন্তু কোথাও কোনো তথ্য পেলাম না। আসাদ কোন দেশে যেতে পারে কোনো কিছু জানি না। আসাদের ব্যাপারে আর আসাদ কী করে বেঁচে উঠতে পারলো, এখানে ডিপার্টমেন্টের কেউ সাহায্য করছে, না হলে এটা কখনোই সম্ভব না। এদিকে আঁকি সব কিছুই জেনে গেছে। তাকে সব কিছু জেনে যাবার পরে তখন আমাকে আঁকি এসে বলতে লাগলো, আমার মনে হচ্ছে সেদিন তুমি যাকে মেরেছিলে সেটা আসলেই আকাশ ছিল না, আকাশের মুখোশধারী অন্য কোনো লোক ছিল, কিন্তু তুমি তাকে চিনতে পারোনি। এখনও তো 5টি সার্জারি করে অন্য জানানো কল করা যায়, একদম নিখুঁতভাবে, কোনো ধরা যায় না। আর তোমার এক্ষেত্রে সেটাই ঘটেছে। তুমি অনেক বেশি ভুল করে ফেলেছো, আর এটারই এখন মাসুল দিতে হবে। মায়ের কোনো ক্ষতি করেনি নাকি ওরা? আঁকি, এটা হতে পারে না। আমার মায়ের কোনো কিছু হলে আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না। ওরা আমার সঙ্গে না পেরে ওরা আমার মাকে তুলে নিয়ে গেছে। আমি কি করে নিজেকে বোঝাবো আমার দিনটা কিভাবে খারাপ হয়ে যাবে? কখনোই ভাবতে পারিনি। ভেবেছিলাম আমার লাইফ থেকে কালো মেঘ দূর হয়ে গেছে, সবাইকে শাস্তি দিতে পেরেছি, কিন্তু যে আমি এতটা ভুল করে ফেলবো আমি সত্যি জানি না। আমি কি করব এখন? তুমি যেখান থেকে ভুল করেছিলে সেখান থেকে আবার শুরু করবে, আবার শুরু থেকে সব কিছু ইনভেস্টিগেশন করোই, দেখবে সব কিছু পেয়ে যাবে। আর এমন ধৈর্যহারা হবে না। আশা করি তোমার সঙ্গে ভালো কিছু হবে, আমি তোমার পাশে আছি তো। আমি বিছানায় শুয়ে পড়লাম, আর আঁকি আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগছে না। আর রাখি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে আমি এর মধ্যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারলাম না। আর ফজরের সময় আবারও আমার ঘুমটা ভেঙে গেল, আর আমি রুমের মধ্যেই পায়চারি করছি। এটা ছাড়া কোনো কিছুই করার নেই আমার কাছে। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। সকালবেলা আমি রেডি হয়ে নাস্তা না করে বাসা থেকে বের হচ্ছিলাম, আর তখন আঁকি আমাকে পেছন থেকে বলতে লাগলো, শোনো, একটা কথা বলি, তুমি যদি এখন নিজের সুস্থ না থাকো তাহলে কিন্তু তুমি ওদের কাছ থেকে মাকে কখনোই ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। ওরা কী চায় সেটা তুমি খুব ভালো করে জানো। এমনকি ওরা মাকে কোনো কিছু করবে না, এটা শিওর থাকো।
কিন্তু তুমি আগে তো সুস্থ থাকবে নাকি? এইটা আমি না খেতে খেতে তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। রাতেও তো কিছু খাওয়ানি, এখন অন্তত পক্ষে কিছু খেয়ে নাও প্লিজ। আমার কথাটা রাখো, দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে। আমি আখির কথায় কেন জানি ফেলতে পারলাম না। নাকি যেটা বলেছে সেটা একদম ঠিক বলেছেন ওরা। আর যাই হোক কিছু হোক, মায়ের কোনো ক্ষতি করবে না, এটা ঠিক। ওরা হয়তো আমার কাছে কোনো আবদার করতে পারে, তবে আবদারটা যে ছোটোখাটো হবে না সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। তারপর আমি নাস্তা করেন আমি অফিসে চলে আসলাম। অফিসে আসার পরে তখন আমার কেবিনে রিফাত চলে আসলো। আর রিফাত আসার পরে আমাকে বলতে লাগলো, স্যার আমিও তো কোনো কিছু বুঝতে পারছি না, ওরা কিভাবে আবার বেঁচে গেল। তাহলে কি সেদিন আসলেই ওই ছেলেটা আশা ছিল না আকাশের ছদ্মবেশে অন্য কেউ ছিল আর আমরা তাকে চিনতে পারিনি? হ্যাঁ, সেদিন আমরা চিনতে পারিনি, সেদিন আমারই ভুল হয়েছিল। আমি ভেবেছিলাম এত সহজে আজাদকে পেয়ে গেলাম, মনের মধ্যে একটু খটকা লেগেছিল, কিন্তু এতটাও গুরুত্ব দেইনি। আর ওরা আমাকে ব্যস্ততার মধ্যে আমার মাকে তুলে নিয়ে গেল। আমি কখনো কল্পনাও করতে পারিনি ওরা আমার মাকে তুলে নিয়ে যাবে। আমার মাথা কাজ করছে না রিফাত। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, অপরাধী যতই অপরাধ করুক না কেন, অপরাধী কোনো না কোনো ক্লু রেখে যায়। ওই জায়গায় চলেন, আমরা আবারও ওখান থেকে ইনভেস্টিগেশন শুরু করি। হ্যাঁ, সেটাই করতে হবে, যেভাবেই হোক এই আসাদকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। না, সঙ্গে আরও যার যার কালেকশন আছে, ওর 14 গোষ্ঠী, সব কিছু খুঁজে বের করো। রিফাত আমার কথায় চলে গেল, আর আমিও কিছু পুরনো ফাইল ঘাটাঘাটি করতে লাগলাম। আজাদের সঙ্গে যার জায়গা কানেকশন আছে সব কিছুই বের করতে লাগলাম, কিন্তু নতুন কোনো কিছু পেলাম না। আর যেগুলো পেলাম সেগুলো অনেক আগে থেকেই আমি জানি। তারপর আমি গাড়িতে করে সোজা ভার্সিটিতে চলে আসলাম। আর ভার্সিটিতে আসার পর দেখতে পেলাম নীলা এদিকে তার বান্ধবীদের সঙ্গে বেশ ভালোভাবে গল্প করছে। আর আমাকে দেখে নীলার কাছে এগিয়ে গেলাম। আর নীলাও আমার আশা দেখে একটু ভয় পেয়ে গেল, কারণ আমার শরীরে পুলিশের পোশাক রয়েছে। আর আমি যাওয়ার পরে নীলাকে জিজ্ঞাসা করলাম, নীলা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, চলো আমার সঙ্গে। আমি তোমাকে স্বেচ্ছায় থানায় নিয়ে যেতে এসেছি, যদি যেতে না চাও তাহলে আমি তোমাকে তুলে নিয়ে যেতে বাধ্য হব। তুমি কি চাও সবার সামনে তোমাকে অপমান করে নিয়ে যাই? তুই কিন্তু ভুল করছিস। তুই জানিস না আমি কে? আমি এই কলেজের প্রিন্সিপালের একমাত্র মেয়ে। তুই আমার বাবার ক্ষমতা সম্পর্কে জানিস না। তোর সাহস কি করে হয় আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য? আর আমি কি করেছি যে আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবে? সামান্য পুলিশ অফিসার হয়ে তোর এত বড় সাহস কোথা থেকে আসে? আমার সাহস কতটুকু বড় সেটা এখন দেখার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি এখন আমার সঙ্গে যাবে, এটাই শেষ কথা। আর আমি পুলিশ অফিসার হিসেবে সব কিছুর ক্ষমতা আমার কাছে আছে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে এখনই। আমার যাই কিছু হয়ে যাক না কেন, আমি এখান থেকে কখনোই যাব না। আর তোর মতো 2 টাকার পুলিশ অফিসার আমার বাবার সব সময় পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। আমার বাবাকে সিকিউরিটি দেওয়ার জন্য সবাই পিছনে লাইন ধরে থাকে, কিন্তু আমার বাবা পাত্তা দেয় না। আর সেখানে আমি তোর সঙ্গে যাব? তুই ভাবলি কি করে? কুকুরের লেজ কখনো সোজা হয় না, কথাটা শুনেছ তো? নাকি তুমি এখনো পর্যন্ত ঠিক হলো না, কিন্তু এবার তোমাকে শাস্তা করব। তুমি কি করে এরকম থাকো সেটাই আমি দেখব। নীলাকে জোর করে গাড়িতে ধরলাম, আর এটা দেখে সকলেই আমার দিকে তাকিয়ে রইল। ভার্সিটির সকল ছাত্রছাত্রী এক সাইড হয়ে গেছে। আমি তাকে গাড়িতে তুলে নিয়ে সোজা থানায় চলে আসলাম। থানায় আসার পরে আমি তাকে ছেলের ভিতর রেখে যে একটা ফাইল তৈরি করতে লাগলাম, আর সঙ্গে সঙ্গে আমার ফোনটা বেজে উঠল। আর অভ্যাসটাকে নীলার বাবা আমাকে বলতে লাগলো, তোর সাহস তো কম নয়, তুই আমার মেয়েকে তুলে নিয়ে গেছিস। এখনও ভালোই ভালোই আমার মেয়েকে ছেড়ে দে, আর আমার মেয়েকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে যাবি, না হলে কিন্তু তোর চাকরি থাকবে না বলে দিলাম। যেটা বলছি সেটা তাড়াতাড়ি কর। আপনার মেয়েকে আমি সন্দেহ তুলে এনেছি, আমার জিজ্ঞাসাবাদ শেষ হবে, তারপর আমি অটোমেটিক্স ছেড়ে দিয়ে যাব আপনার বাসায় সামনে। তবে আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনার কথা রাখতে পারছি না, রাখুন। এই বলে আমি কল কেটে দিলাম। মির্জা সাহেবের কল কেটে দেওয়ার পরপরই আমার বড় স্যার আমার থানায় চলে আসলো। তারপরও স্যার আসার পরে আমাকে দেখে বলতে লাগলো,
আমি সব কিছুই শুনেছি। তুমি তোমার কাজ করতে থাকো। আর কে ফোন দিল না দিল সেটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে। ওরকম কুখ্যাত সন্ত্রাসীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর ওরা তোমার মাকে তুলে নিয়ে গেছে, কোনো অবস্থাতেই ওনার কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। তার আগেই ওনাকে এখানে ফিরে আনতে হবে। তোমার নীলার সঙ্গে যা জিজ্ঞাসা করা তুমি তা করতে পারো। স্যার, আপনার মতো যদি ডিপার্টমেন্ট কয়েকটা ছাড় থাকে তাহলে দেশে আর কখনো দুর্নীতি এবং সন্ত্রাসীরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। আপনার মতো স্যার যেন প্রতিটি ডিপার্টমেন্টেই থাকে। আমি নীলার কাছে চলে আসলাম। এদিকে স্যার চলে গেল। আমি নীলার কাছে আসার পরে তাকে এক গ্লাস পানি এগিয়ে দিলাম। সে জোর করে পানিটা নিয়ে খেয়ে নিল। তারপর আমি চেয়ার নিয়ে তার সামনে বসলাম আর আমার পিস্তলটা তার সামনে রাখলাম। আর তখন আমি তাকে বললাম, ধরো আমার পিস্তল দিয়ে যদি কেউ খুন হয় তাহলে এই দায়ভার কার? আমার সরকার আমাকে ছেড়ে দেবে না। আমার আইন অনুযায়ী শাস্তি হবে, সেটা তো স্বাভাবিক, তাই না? এখন তোমার সঙ্গে আরিফের অনেক আগে থেকে কানেকশন ছিল আর আরিফ আজাদের হয়ে কাজ করতো। এসবের ব্যাপারে তুমি কি জানো? সত্যি সত্যি বলবে না? বলে কিভাবে সত্যিটা বের করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। দেখলে তো স্যার কি বলে গেল? আমাকে যথেষ্ট পরিমাণে পাওয়ার দেওয়া হয়েছে। আমি এই কেস সমাধান করার জন্য যেটা করার প্রয়োজন আমি সেটাই করব। আমার উপর দেওয়া আছে, তাই আমাকে লাগানোর চেষ্টা করবে না। যেটা বলছি সেটার উত্তর দেবে ঠিকঠাক। হ্যাঁ, আমি একজনকে গুলি করে মেরেছিলাম, কিন্তু ওইটা আমি ভুল করে মেরেছিলাম। কারণ সেদিন রাতে আমি একাই বাসায় ফিরছিলাম, আর বাসে থাকার সময় কিছু ছেলে আমাকে আটকে ফেলে। আর সে সময় আমি আমার নিজেকে বাঁচানোর জন্য ওদেরকে গুলি করে দেই ভুল করে। তারপর ওরা দৌড়ে পালিয়ে যায়, কারণ ওদের কাছে কোনো পিস্তল ছিল না। সেই কারণে ভয়ে ওরা চলে গিয়েছিল। এখানে আমার দোষ কোথায়? আর আমার সঙ্গে আশাদের কোনো সম্পর্ক নেই। আমি এটা বলিনি যে তোমার সঙ্গে আজ আছে কোনো কানেকশন আছে কিনা। আমি বলেছি তোমার সঙ্গে আরিফের কানেকশন আছে। আরিফকে এখন কোথায় পাওয়া যাবে? আমার মনে হয় আরিফও এখনো বেঁচে আছে, সে একটা মারা যায়নি। আরিফের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি জানি না আরিফের খবর। আমাকে ছেড়ে দিন, আমি এখন বাসায় যাব। আমি যা বলার বলে দিয়েছি, এর বেশি আমি আর কিচ্ছু জানি না। আমি তখন নীলাকে একটা থাপ্পড় মারলাম আর নীলা থাপ্পড় খাবার পরে গাল সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। তারপর আমি আবারও জিজ্ঞাসা করলাম সত্যি কথা বলার জন্য, আর তখন সে কান্না করতে করতে বলতে লাগলো, আরিফের সঙ্গে আমার কালকে কথা হয়েছে। আরিফ আমাকে 1 কোটি টাকা ট্রান্সফার করে বলে দিয়েছে আমি যেন আজকে রাতের বেলা এই জঙ্গলে গিয়ে তার সঙ্গে দেখা করি, আর তারপর আমাকে কাজ দেবে বলে। আমি আগে তার কাছ থেকে টাকা চেয়েছিলাম। এখন এখানে যাওয়ার পরে কি হবে আমি সেটা জানি না। আজকে তুমি ওখানে যাবে, আর যাওয়ার পরে ওখানে কি হয় সেটা তো আমি খুব ভালো করেই জানতে পারবো। আর কোনো চালাকি করার চেষ্টা করলে, আর যদি বুঝতে পারে যে তুমি পুলিশকে সব কিছু বলে দিয়েছ, আমাকে সব কিছু বলে দিয়েছ, তাহলে কিন্তু তোমার অবস্থা কি হবে সেটা তো বুঝতেই পারছো। আর তোমার সঙ্গে কারা কারা কাজ করে সত্যি করে বলো, না হলে এখনও তোমাকে আমি সম্মান দিয়ে তুমি করে কথা বলছি, না হলে সেই সম্মানটা আর পাবে না। সত্যি করে নীরা, তুমি এখন সত্যি করে বলো ওখানটায় তুমি কেন যাবে? আর আমার তো মনে হয় টাকা যেহেতু দিয়ে দিয়েছো, তোমাকে কাজটাও সত্যি সত্যি বলে দিয়েছে। তুই কাজ সম্পর্কে সব কিছুই জানো। তুমি ওখানে যাবে, কাজটা কমপ্লিট করেই দেখো করবে সত্যি বলেও। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে কমিশনার স্যারকে খুন করে ওর সঙ্গে দেখা করব। কারণ কমিশনার স্যার এর কাছে আজাদের সমস্ত ফাইল রয়েছে, যেটা তুই নিজে ওই কমিশনারকে দিয়েছিলি। আর সেই কারণে কমিশনারকে খুন করলে পুরো পুলিশ ডিপার্টমেন্টে একটা শোকের ছায়া পড়ে যাবে। আর এটারই সুযোগ নিয়ে আমরা দেশের মধ্যে আমাদের কাজ করতে পারবো। করবে সত্যি বলে দাও। এত বড় প্ল্যান তোদের, আর কমিশনার স্যারকে খুন করবি, আর আমাদের ডিপার্টমেন্ট থেকে তোকে কে সাহায্য করছে এখনো বল, না হলে কিন্তু দিলাম। ডিপার্টমেন্ট থেকে সাইদুল নামের একটা লোক আমাদেরকে সাহায্য করেছেন। সে আমাদের সকল কিছুর খোঁজ খবর দিচ্ছেন। এর চেয়ে বেশি আমি কিছু জানি না। আমাকে আজকে রাতে খুন করে আরিফের সঙ্গে দেখা করার কথা ছিল। তারপর আমি নীল আকাশ থেকে আরও কিছু তথ্য জানতে পারলাম। তারপর নীলাকে ছেড়ে দিলাম, আর নীলাকে ছেড়ে দেওয়াতে সকলেই অবাক হয়ে গেল। আর তখনই বড় স্যার আমার কাছে আসলো। বড় স্যারের কাছে আমি সকল কিছুই দেখালাম, আর স্যার এগুলো শুনে অবাক হয়ে গেলাম। আর সেই সময় স্যার আমাকে বলতে লাগলো,
তুমি তাহলে নীলাকে ছেড়ে দিলে কেন? নীলাকে তো তোমার অ্যাটেচ করে নেওয়ার দরকার ছিল। তুমি শুধু শুধু ছেড়ে দিলে। ও যদি সত্যি সত্যি আমাদের কমিশনার স্যারকে মেরে দেয় তাহলে কিন্তু আমি সামলাতে পারবো না। অনেক বড় ঘটনা ঘটে যাবে, ওরা অনেক সুযোগ পেয়ে যাবে। শাহরিয়ার, তুমি কি করছো আমি কোনো কিছু বুঝতে পারছি না। স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। কমিশনার স্যারের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, নীলাকে এখন ধরে রাখলে আমাদেরই সামনে আগানো যাবে না, কারণ ওরা অন্য পদক্ষেপ নিয়ে নেবে। তার জন্য নীলাকে ছেড়ে দিয়েছি। আর নীলা মনে হয় না এত সহজে হার মেনে যাবে। আমাদের কাছে ধরে রাখলে অনেক বেশি চাপ আসতে পারে উপর থেকে। আর নীলাকে ধরে রাখলে আমরাও আসাদের পর্যন্ত পৌঁছাতে পারবো না। আমি জানি না তোমার কি প্ল্যান রয়েছে, তবে তোমার প্ল্যান অথবা কাজ করতে থাকো। তবে দেখো ডিপার্টমেন্ট এবং তোমার কোনো ক্ষতি যেন না হয়, কারণ অলরেডি কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। স্যারের সঙ্গে কিছু কথা বলে স্যারকে নিয়ে সরাসরি কমিশনার স্যারের অফিসে চলে আসলাম। আর কমিশনার স্যারের অফিসে আসার পরে কমিশনার স্যারের অনুমতি না নিয়েই তার রুমে প্রবেশ করলাম। আর কমিশনার স্যার আমাকে এইভাবে আসতে দেখে বেশ অবাক হয়ে গেল। আর অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, কি ব্যাপার শাহরিয়ার, তুমি হঠাৎ করে এই অফিসে? তোমার কাজে কত দূর? আর এই যে রফিক, তুমি পরবর্তী কোনো তথ্য আমাকে দাওনি, এমনকি শাহরিয়ারও পরবর্তী তথ্য আমাকে দেয়নি। স্যার, আপনি কিছু মনে না করলে আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আপনার এখানে থাকাটা অনেক বেশি রিস্ক হবে, তাই আপনাকে আমার সঙ্গে যেতে হবে। প্লিজ স্যার, চলে আসেন। কমিশনার স্যার আমার উপর আর কোনো কথা বলল না। তারপর কমিশনার স্যারকে নিয়ে আমি আমার গোপন বাসায় চলে আসলাম, যে বাসাটা সেভ হাউস হিসেবে আমি রাখি। আর তখন কমিশনার স্যার আমাকে বলতে লাগলো, শেষ পর্যন্ত আমার মতো একজন লোক তোমার সেই পাউজে এসে আশ্রয় নিতে হচ্ছে। এর চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে? সে হারিয়ে যাবে, আমি একজন পুলিশ কমিশনার হয়ে এভাবে ভয়ে চুপচাপ বসে থাকবো, এটা কি কখনো হতে পারে? এমন শিক্ষা তো আমাকে ট্রেনিংয়ে দেওয়া হয়নি। সব সময় লড়াই করে গিয়েছি। স্যার, আমি এখন আপনার সব কিছু মেনে চলি, কারণ শীর্ষ যতই বড় হয়ে যাক না কেন, গুরু সবসময় গুরুই থাকে। এখনও আপনার প্ল্যান মোতাবেক ডিপার্টমেন্ট চলছে। তুমি অনেক সৎ, নীতিবান এবং খুবই সাহসী একজন পুলিশ অফিসার। তোমার মতো পুলিশ অফিসার যদি প্রতিটি শহরে থাকতো তাহলে এই শহরের ক্রাইম আর হতো না। তবে তোমার মাকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে, আমি জানি তুমি তোমার মাকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে। এর জন্য যত রকমের সাহায্য প্রয়োজন হয় তুমি আমার কাছ থেকে পাবে। আমি জানি স্যার, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন স্যার, তাহলেই হবে। আমি যেন ওই রকম সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে পারি। আমি স্যারের সঙ্গে কিছু কথা বলে সেখান থেকে চলে আসলাম। আর সন্ধ্যাবেলায় আমি আমার টিমের সদস্যগণকে নিয়ে রেডি হয়ে নিলাম। নীলার পেছনে যাব, আর নীলা সোজা আরিফের সঙ্গে দেখা করার জন্য চলে গেল সেই জঙ্গলে। আর আমিও তার পেছনে পেছনে যেতে শুরু করলাম বাইকে করে। আর প্রায় 1 ঘন্টা জার্নি করার পরে সেখানে এসে পৌঁছালাম। আর অনেক বড় একটা জঙ্গল, একদিক দিয়ে ভিতরে গেলে কোন দিক দিয়ে বের হওয়া যায় সেটাই জানি না, অনেক বড়। আর নীলাকে দেখতে পারলাম একটা গাড়ির সামনে। এত বড় জঙ্গলের ভিতরে একটা অনেক বড় গাড়ি প্রবেশ করেছে। নীলা তার গাড়ি থেকে নেমে অন্য একটা গাড়ির দিকে এগিয়ে গেল। আর আমরাও বাইক রেখে লুকিয়ে লুকিয়ে তার পেছনে যেতে শুরু করলাম। আর ওই গাড়ির ভিতর থেকে আরিফ নেমে আসলো। আরিফ নেমে আসার পরে তখন নীলাকে দেখে বলতে লাগলো, তখন নীলা আর কোনো কিছু না বলে গাড়িতে উঠে গেল।
আর নীলা গাড়িতে উঠে যাওয়ার পরে আরিফ তার গাড়িতে উঠে চলে যেতে শুরু করলাম। আর আমি আরিফের গাড়ির সামনে দাঁড়ালাম। আরিফের ঘরের সামনে দাঁড়ানোর পরে আরিফ আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে। তারপর আরিফ থেকে নেমে আসলো। আরিফ গাড়ি থেকে নেমে আসার পরেই আমি তার দিকে পিস্তল তাক করলাম। আর সেই সময় আমাকে বলতে লাগলো, কী ব্যাপার নীলা, তোমাকে তো বলেছিলাম কমিশনারকে খুন করার জন্য, আর কমিশনারকে খুন করতে পারলে আমাদের কাজটা করতে অনেক সুবিধা হবে। পুলিশ ডিপার্টমেন্টে সিআইডি সব কিছু ওই কমিশনারকে নিয়ে পড়ে থাকবে, আর আমরা এদিকে আমাদের মালগুলো সাপ্লাই করতে পারবো। বস আমাদেরকে খুব তাড়াতাড়ি কাজ করতে বলেছে। আজকে আমাকে সন্দেহ করে ওই অফিসার তুলে নিয়ে গিয়েছিল, তারপরে আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন। আমি সবকিছু মিথ্যে বলেছি। এখন পরবর্তীতে আমি কি করব বুঝতে পারছি না। আমি নিজেই এখন সেভ না, তাহলে আমি কিভাবে কমিশনারকে খুন করতে পারি? আমি কোনো কিছু শুনতে চাই না। আর কালকের মধ্যে আমার 10টা মেয়ে লাগবে। এই 10টা মেয়েকে পাচার করতে না পারলে আমরা পরবর্তীতে কোনো টাকা পয়সা পাবো না, আর তুমিও কোনো হেল্প পাবে না আমার কাছ থেকে। আরিফ, তুমি এসব বোকার মতো কথা বলে হোস্টেল থেকে যত মেয়ে সবগুলোকে তোমাদের দেওয়া হয়েছে। এখন যারা নতুন হোস্টেলে এসেছে সবাই যদি এখন আমার আসল পরিচয় জানতে পারে তাহলে তো এক্ষুনি চলে যাবে। তাই সবকিছু সময় লাগবে। ওদেরকে আমার এখানে আনতে আমাকে কতদিন সময় দিতে হবে? কালকে 10টা মেয়ে দিতে পারবো না। আমি কোনো কিছু জানতে চাই না। ওই হোস্টেল থেকে যেভাবে হোক 10টা মেয়েকে ম্যানেজ করে আমার কাছে নিয়ে আসবে। আমি ওগুলোকে কিডনি এবং বাকি পন্থ দেখে বিক্রি করে দিতে হবে, কারণ 10টা মেয়েকে কিডনি বাকি রয়েছে আর ওরা একসঙ্গে সব কিছু চাইছে, তার জন্য একটু চাপ আছে। আমি দেখছি কি করা যায়, তবে আমি তোমাকে শিওর দিতে পারছি না। তবে একটা কথা, আমি কিন্তু অনেক বিপদের মুখে দাঁড়িয়ে আছি। তাই যে কোনো সময় আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। ওই অফিসারকে আগে খুন করতে হবে, না হলে আর পারাই যাচ্ছে না। ওই অফিসার অনেক সাহসী একজন এবং অনেক চালাক একজন অফিসার, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আর ওই অফিসারের এখন মাথা গরম আছে, কারণ তার মাকে আমরা তুলে নিয়ে এসে গেছি সেই ব্যাংকক। আর ব্যাংকক তো এই অফিসারে যেতে পারবে না, কারণ ব্যাংকক যেতে হলে সরকারি অনুমতি নিতে তারপরে যেতে হবে। বুঝতে পারছো ও এখন কতটা বিপদের মুখে আছে। তাই আমরা আমাদের কাজ করতে থাকি। ঠিক আছে, এখন চলে যাও। তোকে আমি এখনও ভালো ভালো বলতেছি, আমার সামনে থেকে সরে যা। আমার সামনে দাঁড়ালে কিন্তু আমি তোকে রেহাই দেব না, তোকে মেরে ফেলবো। তাই বলছি এখান থেকে চলে যা। আমার কাছে ভালো দিতে আসিস না, তুই তোর মতো থাক। আমার মা কোথায় সেটা বলো। আমার মাকে তোরা কোথায় নিয়ে গিয়েছিস? আর একের পর এক মেয়েদের সঙ্গে ফ্ল্যাট করবি, মেয়েদের কিডনি বিক্রি করে দেবে, আর এগুলো আমরা সহ্য করব? বাংলাদেশটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিস তোরা। তোরা এটা ওয়েস্ট সম্পর্কে জানিস না। আমরা কি করতে পারি। এই টুরিস্টের আনাচে কানাচে সদস্য রয়েছে, আমরা একটা ফোন দেওয়ার মাত্রই সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কাড় করে দেবে। তাই সব কিছু সাবধান। আমাদের বস যেটা চায় সেটা দিয়ে দে, তাহলেই তোর মাকে ফেরত পাবি, না হলে কিন্তু তোর মাকে আশা ছেড়ে দিতে হবে। আমার নিজের চুরি করা নকশা এগুলো তোদেরকে দিয়ে দিব, তাই তো আর তোদেরকে সব কিছু করতে আমি উৎসাহিত করব। এইটাই তো তোরা চাস। তোরা কি মনে হয় যে আমি এগুলো করে দেব? এই জীবন থাকতে তো তোদের কারণে মেয়েগুলো এখন রাস্তায় বের হতে পারে না। তোদের কারণে রাস্তায় কোনো ছেলে একা একা হাঁটতে পারে না, ভয় পায়। এমনকি 18-19 বছরের কিশোরগুলো এখন হাঁটতে ভয় পায় একা একা, কারণ তারা কি তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করিস, ওদের কিডনি খুলে বিক্রি করে দিস। আর তোরা কি করতে পারিস? আমাদের যেটা মন চায় আমরা সেটা করব। তুই এটার মধ্যে কোনো বাধা দিতে আসিস না, তাহলে কিন্তু তুই নিজেই অনেক ফাঁদে পড়ে যাবি। তুই তো বোকা, তাই কোনো কিছু চিনতে পারিস না। চিনবি আরও কিছুদিন যাক, তারপরে একটু মানুষকে খুব তাড়াতাড়ি চিনতে পারবে। হয়তো দেরি হতে পারে।
আবার আজকেরও শুনতে পারিস। আমার তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, কিন্তু এখন আর দেশের ক্ষতি হতে দেব না, দেশের মানুষের ক্ষতি হতে দেব না। মানুষজন এখন আমার উপর ভরসা করে আছে, আর আমি যদি হাল ছেড়ে দেই তাহলে তো মানুষগুলো এমনিতেই আতঙ্কে মরে যাবে। বল, আমার মাকে কোথায় রেখেছিস? আমি আমার মাকে কি করে পাবো? এই কথা বলার পরেই আমার মোবাইলটা বেজে উঠল, আর আমি ফোনটা হাতে নিয়ে দেখতে পারলাম স্যার আমাকে কল দিয়েছে। তারপর সরি কলটা রিসিভ করলাম, আর পাশ থেকে স্যার আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তুমি আরিফকে অ্যারেস্ট করবে না। শাহরিয়ার, তুমি আরিফকে অ্যারেস্ট করবে না। তুমি নিজেই একজন অপরাধী। তোমার কারণে কমিশনার স্যার মারা গেছে। এইমাত্র আমরা খবর পেয়ে তোমার সেফ হাউসে আসলাম, আর এখানে কেউ খুন করে দিয়ে চলে গেছে। আর যেহেতু এটা তোমার সেফ হাউস, তাই এখানে সম্পূর্ণ দোষ তোমার। তুমি এখন কমিশনার স্যারের খুনি। স্যার আপনি এসব কি বলছেন? আমি কেন কমিশনার স্যারকে ফোন করতে যাব? আমার এখানে কি ফায়দা থাকতে পারে? এখানে তো আমার মাকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে। আপনি এটা কি করে বলতে পারেন স্যার? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি তো আরিফ অ্যারেস্ট করার জন্য এসেছি। দেখো শাহরিয়ার, আমি নিজেও জানি যে তুমি এই খুনটা করনি, কিন্তু তোমার সেফ হাউসে কমিশনার স্যার এখনও রয়েছে, তাই এখন সাংবাদিক সহ সকলে তোমাকে সন্দেহ করবে। এটাই স্বাভাবিক। এখন তুমি তোমার নিজেকে কি করে প্রমাণ করবে সেটা তোমার বিষয়। আমি তোমাকে এখানে কোনো হেল্প করতে পারবো না, কারণ আমি তোমাকে ওই কেসের ব্যাপারে দায়িত্ব দিয়েছিলাম, ওই সন্ত্রাসীকে ধরার জন্য। কারণ এখন সম্পূর্ণ চাপ আমার উপর আসছে। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে নিজেই কমিশন স্যারকে খুন করে দিয়েছে, এমনটাই নিউজে চালানো হচ্ছে। আমি এখন কি করব নিজেই বুঝতে পারছি না। এখন তোমাকে অ্যারেস্ট করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। স্যার আমি যদি অ্যারেস্ট হয়ে যাই তাহলে ওদেরকে ধরতে পারবো না। এমনকি আমি আমার নিজেকেও প্রমাণ করতে পারবো না। আমাকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ, আর তাছাড়া আমার মাকেও উদ্ধার করে নিয়ে আসতে হবে। প্লিজ স্যার আপনি আমাকে সময় দিন। দেখো শাহরিয়ার, আমি এখন তোমাকে কোনো সময় দিতে পারবো না। তুমি এখন নিজে আত্মসমর্পণ করবে নাকি আমি তোমাকে ধরে নিয়ে আসবো? এখন তোমার ব্যাপারে ওয়ারেন্ট জারি করা আছে, আমার আর কোনো উপায় নেই। স্যার আমি আমার নিজেকে যে পর্যন্ত প্রমাণ না করতে পারবো সে পর্যন্ত আমি স্যার ধরা দিতে পারবো না, কারণ আমার সামনে অনেক কাজ পড়ে আছে। তাই এখন আপনার সঙ্গে আমার এইটুকু বেইমানি করতে হবে। আমি নিজে নিজে কখনো ধরা দিতে পারবো না। আমি আমার নিজেকে প্রমাণ করব, আমার মাকে উদ্ধার করব, তারপরে আমি আত্মসমর্পণ করব। যেখানে দেশ সেবা করতে গিয়ে এখন নিজেই অপরাধী হয়ে গেলাম। এই বলে আমি কল কেটে দিলাম, আর কল কেটে দেওয়ার পরে আরিফের দিকে তাকালাম। আরিফ আমার অবস্থা দেখে হাসতে শুরু করলো। আপনার হাসতে হাসতে বলতে লাগলো, কিছুক্ষণ আগ পর্যন্ত তুই একজন পুলিশ অফিসারের ছেলে, কিন্তু এখন তোর কোনো পরিচয় নেই। তুই একজন সাধারণ মানুষ। দেখেছিস আমরা কি করতে পারি? শুধুমাত্র একটু সময়ের মধ্যে কিছুক্ষণ আগেই যে তোর মুখে দিয়ে বড় বড় কথা বের হচ্ছিল, এখন তোর মুখটা চুপসে গেছে কেন? যা শহর এখান থেকে। চাইলে তোকে এখানে মেরে দিতে পারি, কিন্তু তোকে তো আরও কষ্ট দিয়ে তারপরে মারতে হবে। তুই মানসিক চাপেই মরে যাবি। এই বলে আরিফ তার গাড়ি নিয়ে চলে গেল। আর এদিকে নীলা ও তার গাড়ি নিয়ে চলে গেল। আর তখন রিফাত আমার কাছে আসলো। রিফাত আমার কাছে আসার পরে আমাকে রিফাত এসে বলতে লাগলো, স্যার, আমি আপনার আজও পাশে ছিলাম, এখনও পাশে আছি। পারলে চাকরি ছেড়ে দেব, তবুও আমি নিজে আপনাকে কখনই অ্যারেস্ট করতে পারবো না। আবার হাত ওই পর্যন্ত যাবে না। আর যদি আপনি অ্যারেস্ট হয়ে যান তাহলে আপনাকে নির্দোষ প্রমাণ করবে কে? একমাত্র আপনি আপনাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। আপনি ছাড়া এটা কেউ পারবে না। আর আন্টিকে উদ্ধার করার জন্য একমাত্র আপনাকে লাগবে। স্যার, আমরা ব্যাংকক যেতে পারি। ব্যাংকক যেহেতু আসাদ রয়েছে, আর ওখানে আন্টিকে নিয়ে গেছে। রিফাত সাকিবকে দিয়ে 3 জনের জাল পাসপোর্ট বানানোর ব্যবস্থা কর তাড়াতাড়ি।
আমাদেরকে কালকেই ব্যাংকক যেতে হবে। দেরি করলে অনেক ক্ষতি হয়ে যাবে। আর আমি একবার ওই গেস্ট হাউসে যেতে চাই। রিফাত সঙ্গে সঙ্গে সাকিবকে কল দিয়ে জানিয়ে দিল তাড়াতাড়ি করে পাসপোর্ট এবং ভিসা বানানোর জন্য। এই রাতের মধ্যে সাকিব এসব নিয়ে মূলত কাজ করে থাকে। আর এইদিকেই রিফাত আমার সঙ্গে চলে আসলো আমার সেই সেফ হাউসে। আমার সেফ হাউসে আসার পরে দেখতে পারলাম চারদিকে পুলিশ অনেক বেশি পাহারা দিচ্ছে। আর এসব কিছুর মধ্যে দায়িত্ব আছে নার্গিস। আর ভিতরে প্রবেশ করার পরে আমি জায়গাটা ভালোভাবে দেখতে শুরু করলাম। আর চারদিকে খুঁজতে লাগলাম, দেখি কোনো কিছু পাওয়া যায় কি না। আর রিফাতও সে সময় আমার সঙ্গে সঙ্গেই খুঁজতে লাগলো। আর অনেক খোঁজাখুঁজি করার পরে আমি হঠাৎ করে একটা কানের ছোট দুল পেলাম। আমি কানের দুলটা আলমারির পাশে পেলাম। এই কানের দুল এখানে থাকার কোনো কথা নয়, তাহলে এটা কি ওই খুনির হতে পারে? আমি কানের দুল হাতে নিলাম। আর কানের দুল হাতে নেওয়ার পরে আমি ভালোভাবে দেখতে শুরু করলাম। আর ভাবতে লাগলাম এই কানের দুল কার হতে পারে। আমি হয়তো এই কানের দুল কোথাও না কোথাও দেখেছিলাম, কিন্তু আমার সঠিক মনে পড়ছে না। আমি কানের দুলটা পকেটে নিয়ে সেখান থেকে কয়েকটা ছবি তুলে নিয়ে সেখান থেকে সোজা বের হয়ে চলে আসলাম। আর বের হয়ে আসার পরে আমি কানের দুলটা নিয়ে একা একা গাড়ির মধ্যে ভাবতে লাগলাম এই কানের দুল কার হতে পারে। আর তখনই আমার মোবাইলটা বেজে উঠল। আর আমি মোবাইলটা বের করে দেখলাম আখি আমাকে কল দিয়েছে। আখি আমাকে ওপাশ থেকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখন পর্যন্ত বাসায় আসছো না কেন? সারাদিন তুমি আমাকে একটা কলও করোনি। আমি কি তোমার কাছে পর হয়ে গেলাম? তুমি আমার কথা একবারও মনে করলে না? দেখো আখি, এখন তোমার সঙ্গে আমার রোমান্টিক কথা বলার সময় নেই। তোমার রাগ ভাঙানোর এখন সময় নেই আমার কাছে। আমার এখন প্রতিটা মুহূর্ত অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি এমন হয়েছে যদি তোমার প্রতিটা মুহূর্তে এমন গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? সেখানে আমাকে তোমার ভালো লাগছে না? আর ব্রেকিং নিউজ দেখতে পারলাম কমিশনারকে খুন করা হয়েছে। তা কমিশনারকে কে কি খুন করেছে সেটা কি তুমি জানো? বোকার মতো প্রশ্ন করলে মনে হয় তুমি নিউজ চ্যানেলে এটা দেখেছো যে কমিশনার খুন হয়েছে, কিন্তু এই ফোনটা যে আমার নামেই ছড়ানো হচ্ছে। সাংবাদিকরা যে বলছে যে পুলিশ অফিসার শাহরিয়ার রহমান এই খুনটা করেছে, কারণ তার সেই ফাউজে পাওয়া গেছে। তা তুমি এটা জানতে পারলে না যে কে খুন করেছে? আমি খুন করেছি। কেন, কোনো সমস্যা? প্লিজ এমন রেগে যাচ্ছ কেন? আমি সবটা শুনেছি, কিন্তু তোমাকে তো আমি জিজ্ঞাসা করলাম যে কি করে খুন করেছে, সেটাকে তুমি সন্দেহ করো কি না? আর প্লিজ বাসে আসো, তোমাকে ছাড়া আমার একটু একা থাকতে ভালো লাগছে না। প্লিজ চলে আসো। আমি আর কোনো কথা না বলে কল কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরে আমি গাড়িটা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আর রিফাত আর সাকিবকে সব কিছু বুঝিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে। কাল সকাল 9টায় ফ্লাইট। সব কিছু মুহূর্তের মধ্যে ব্যবস্থা করা হয়ে গেছে। পাসপোর্ট আগে থেকেই করা ছিল, এখন শুধু সেটা নকল করা হয়েছে। এটা ছাড়া আর কোনো কিছুই নয়। আমি বাসায় পৌঁছে গেলাম। আর বাসায় পৌঁছে যাওয়ার পরে আখি আমাকে দরজা খুলে দিল। আর দরজা খুলে দেওয়ার পরে সে আমাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ করে তো তাড়াতাড়ি চলে আসলে? তুমি তো বলেছিলে যে আজকে আসবে না। আমার উপর রাগ করে এসেছো নাকি? আমার উপর ভালোবেসে এসেছো বলো? আমি আখির সঙ্গে কোনো কথা না বলে সরাসরি ওয়াশরুমে চলে আসলাম। আর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে যথারীতি আমি চুপচাপ শুয়ে পড়লাম। আর তখন আখি আমাকে খাওয়ার জন্য ডাকতে শুরু করলো। আখি আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, আমি তোমার সঙ্গে খাওয়ার জন্য সেই কখন থেকে বসে আছি, আর তুমি না খেয়ে শুয়ে পড়লে কেন? চলো একসঙ্গে খাবো। আর এসব চিন্তা বাদ দাও, যা হবে তা হয়ে গেছে। মা হয়তো আর ফিরে আসবে না, আর ওরা যেটা চায় সেটা দিয়ে দিলেই তো হয়। আমি আখির কথাগুলো শুনে তার দিকে তাকিয়ে রইলাম, কারণ আখির ব্যবহার দিন দিন এমন পাল্টে যাচ্ছে
যেটা আর বলার মতো নয়। আমি হঠাৎ করেই তাকিয়ে দেখলাম আখির একটা কানের দুল আছে, অন্যটা নেই। আমি তারপর আখিকে জিজ্ঞাসা করতে লাগলাম, তোমার হয়তো খেয়াল নেই যে তুমি হয়তো তোমার ডান পাশের কানের দুলটা হারিয়ে ফেলেছ। দেখো তো তোমার কানে হাত দিয়ে বায়নার সামনে গিয়ে দেখো তোমার দুল আছে কি না। আমি তাড়াতাড়ি করে আয়নার সামনে চলে আসলাম। আয়নার সামনে আসার পরে আমি হতবাক হয়ে গেলাম। আমার মনে হয় আমি ওই জায়গায় আমার কানে দুল ফেলে এসেছি। জানি না এখন কি করি। আমি আমার ব্যাপারে সন্দেহ করছি কি না। যাক, যেভাবেই হোক আগে কথা এড়িয়ে যেতে হবে, না হলে যে পরিমাণ চালাক আমাকে ধরে ফেলতে পারে। আমি হাসি মুখ নিয়ে আবারও তার সামনে আসলাম। তারপর আমি তাকে বলতে লাগলাম, আমি আর তুমি শুধু শুধু এরকম বলছো। আসলে কাজ করতে গিয়ে হয়তো কোথাও হারিয়ে গেছে, সেই জন্যই আর খোঁজ পাইনি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি খাবো না, তুমি একাই খেয়ে শুয়ে পড়ো। আমি কালকে ব্যাংকক যাব, আমার অনেক কাজ আছে। আমাকে সকাল সকাল ডেকে দিও। আমি খুব ভালো করেই জানি যে আখি কমিশনারকে খুন করেছে। আমার কাছে সকল প্রমাণ এসে গেছে, কারণ আখির দলটা ওইখানে পাওয়া গেছে। তার মানে আখি আমার ওই সেফ হাউসে যাওয়ার পরে কমিশনারকে খুন করেছে। আমিন এসব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যথারীতি নাস্তা করে নিলাম। আর নাস্তা করে আমি আখিকে কোনো কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম। আর বের হয়ে এসে এয়ারপোর্ট, আর তখনই রিফাত এবং সাকিব চলে আসলো। আর সাকিব তখন আমাকে জিজ্ঞাসা করতে লাগলো। আমি সাকিবের সঙ্গে কোনো কথার উত্তর না দিয়ে ভিতরে চলে আসলাম। তারপরে সকল আনুষ্ঠানিকতা শেষ করে আমরা প্লেনে বসে পড়লাম। তিনজনে মিলেই যাচ্ছি। বুকের মাঝে অনেক স্বপ্ন রয়েছে, আর এটাও চিন্তা করছে আখি আমার সঙ্গে কিভাবে বেইমানিটা করতে পারলো। আখির কাছ থেকে আমি এরকম কোনো কিছু আশা করিনি। মেয়েটাকে আমি আমার নিজের থেকেও অনেক বেশি ভালোবাসতাম। আমি ট্রেনে বসে আছি আর টুকটাক সাকিব এবং রিফাতের সঙ্গে গল্প করছিলাম। আর হঠাৎ করেই পাশে থাকা একটা মেয়ে আমাকে বলতে লাগলো, আমি নুসরাত চৌধুরী, আপনি ড্রাগন মাফিয়া কিং শাহরিয়ার, আপনাকে আমি অনেক আগে থেকে চিনি। আচ্ছা, আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন আমি আপনাকে সহযোগিতা করতে চাই, বিনিময়ে আমাকে কিছু দিতে হবে না। আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা একটু মডার্ন, তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে চলার প্রয়োজন মেয়েটা সেভাবেই হয়তো চলছে। আর যেহেতু ব্যাংকক যাচ্ছে তাই ওরকমভাবেই যাওয়া উচিত। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি, আর তখন মেয়েটা আমার দিকে তাকিয়ে কিছুটা মুচকি হেসে দিল। তারপর আমাকে বলতে লাগলো, এত ভয় পাওয়ার কোনো কিছু নেই, আমি আপনাকে অনেক আগে থেকে চিনি। আর আমি আপনাকে তুমি করে বলবেন তাহলে আমি নিজেও আপনাকে তুমি করে বলতে পারবো। আর এই মুহূর্তে আমি ছাড়া আপনার সাহায্য করার মতো কেউ নেই। আপনি ব্যাংককে যাবেন, সেখানে আমার প্রয়োজন হবে। আমি সব কিছুই চিনি, ওই আশাদ কোথায় আছে। তারপর আমি মেয়েটার সঙ্গে অনেক কথা বলতে লাগলাম। আর মেয়েটার জীবন কাহিনী বলতে লাগলো। আসলে মেয়েটা হলো আসাদের একমাত্র বোন, আর মেয়েটা তার বাবা মায়ের প্রতিশোধ নেওয়ার জন্যই ব্যাংকক যাচ্ছেন, আর এই কারণেই আমাকে সাহায্য করতে চাচ্ছে। মেয়েটাকে দেখে যতটুকু বুঝতে পারলাম মেয়েটা অনেক দুঃখ কষ্টের মধ্যেই আছেন। আমি কিছুটা অবাক হলাম। বোন হয়ে ভাইকে হত্যা করার চেষ্টা করছে, এটার মাঝে হয়তো কোনো কারণ আছে। আমি জিজ্ঞাসা করলাম, আর তখন নুসরাত আমাকে বলল, আসলে আশাদ আমার সৎ ভাই, আর আমার বাবার পুরো সম্পত্তি আশাদ দখল করে নেয় এবং আমাকে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করে। আমি অনেক কষ্টে নিজেকে লুকিয়ে রেখেছি ওর কাছ থেকে, আর এমনকি ও আমাকে ধর্ষণ করার চেষ্টা পর্যন্ত করেছে, কিন্তু করতে পারিনি। আমি ক্রাইম জার্নালিস্ট, হয়তো আমার প্রফেশনাল কারণে আমি কিছুটা রক্ষা পেয়েছি, কিন্তু আমার মতো শত শত মেয়ে তাদের নিজের ইজ্জত জীবনটা দিয়ে দিয়েছে প্রতিনিয়ত, শুধুমাত্র এই আশাদের কারণে। আপনার উপর একটা ডকুমেন্টারি বানাতে চেয়েছিলাম। আপনি হয়তো আইন বিরোধী কাজ করছেন, কিন্তু এগুলো আপনি ছাড়া কেউ করতে পারবে না। আমি আপনার আসল রূপটা সবার সামনে তুলে ধরতে চেয়েছিলাম, আর এই কারণে আমি টার্গেটে পড়ে যাই। তারপর ভাবলাম আপনার সঙ্গে যোগাযোগ করেন, আর খবর পেয়ে আমি এই পর্যন্ত এসে গেছি। আমার এখন এই মুহূর্তে
নুসরাতকে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই। নুসরাতকে আমার বিশ্বাস করতে হবে, কারণ নুসরাতই পারবে আমাকে ওই আসাদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। তারপর এইভাবেই সময়টা পার হয়ে গেল। আর ব্যাংকক সময় রাত 9টার দিকে আমরা ব্যাংকক এয়ারপোর্টে এসে পৌঁছালাম। তারপর থেকে সেখান থেকে সোজা হোটেলে আসলাম। আর হোটেলে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর তখন নুসরাত আমার কাছে এসে বলতে লাগলো, আমরা এখন খাওয়া দাওয়া করে ওই আসাদের আস্তানাটা দেখে আসতে পারি, কিন্তু আজকেই অ্যাটাক করা যাবে না। আজকে অ্যাটাক করতে গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, তাই আমরা সুযোগ বুঝে তারপরে অ্যাটাক করতে যাব। কারণ এখানে অ্যাটাক করতে গেলে আমাদের অনেক কিছুর প্রয়োজন। আমরা এমনকি একটা পিস্তল নিয়ে আসিনি, তাই এখান থেকে আগে আমাদেরকে শক্ত কিছু নিয়ে নিতে হবে। আর বাকিটা তো আপনি খুব ভালো করে জানেন। নুসরাত, আমি তোমাকে বিশ্বাস করে এ পর্যন্ত নিয়ে এসেছি, তবে তুমি যদি আমার সঙ্গে বেইমানি করো, তোমার কথা যদি মিথ্যা হয়, তাহলে কিন্তু তুমিও বাঁচতে পারবে না। হ্যাঁ, আমার অনেক ক্ষতি হবে। আমি মারা গেলেও তোমাকে নিয়ে মরবো, এটা মনে রাখবে। আর বেইমানি একদম পছন্দ নয় আমার। মিস্টার শাহরিয়ার রহমান, আজকে তোমার সঙ্গে বেইমানি করেছে। দেখো, তুমি সবাইকে তার মতো মনে করেছো। হ্যাঁ, এটা ঠিক যে তুমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলে, কিন্তু মেয়েটা টাকার লোভে পড়ে এই আসাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। কিছু করার নেই, টাকা মানুষকে অনেক নির্দিষ্ট করে দেয়। তবে আমার এসবের প্রতি কোনো লোভ নেই। আমি আসাদকে মেরে ফেলবো নিজের হাতে, তারপর তুমি আমাকে যেটা ইচ্ছা করতে পারো। আমি নুসরাতের কথায় আর কোনো কথা বললাম না। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়া শেষ করার পরে একটা গাড়িতে করে আমরা সেই গোপন আস্তানার উদ্দেশ্যে যেতে শুরু করলাম। গাড়িটা প্রায় 1 ঘন্টা জার্নি করার পরে একটা মোটামুটি ঘন জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। আর জঙ্গলের ভেতর দিয়ে গাড়িটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর তখন সেই সময় রিফাত আমাকে বলতে লাগলো, ভাই, আমার তো মনে হচ্ছে যে ও ওখানে নেই, কারণ এত ভিতরেও তো ওর থাকার কথা নয়। কারণ সবাই তো এখানে ওকে ভালোভাবেই জানে যে সে একজন বিশিষ্ট বিজনেসম্যান, আর ও এখানে থাকবে এটা তো আমার তো মনে হয় না। তোরা দুজনে এত কথা বলিস না, চুপচাপ থাক। আর নুসরাত, তুমি কি শিওর যে ওকে এখন এখানেই পাওয়া যাবে? যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। আমি 100% শিওর যে তোকে এখন আমরা এখানেই পাওয়া যাবে। এই কথা বলার পরে আমি গাড়িটা থামিয়ে দিলাম, আর গাড়ি থেকে সবাই মিলে নামলাম। তারপরে তোরে দেখতে পারলাম একটা ছোট্ট ঘরের মধ্যে আলো জ্বলছে। আমি তোদেরকে বললাম এই ছোট্ট ঘরটার মধ্যে ও নেই, ও আছে আন্ডারগ্রাউন্ডে। এখানে একটা গোপন শোরুম রয়েছে, আর সুড়ঙ্গ দিয়ে মাটির নিচে একটা অনেক জায়গা করে তার আস্তানা বানানো হয়েছে। আর সেখানেই তার সব কিছু অপকর্ম করে থাকে। আর ওই ছোট্ট কুঠির ঘরে 2টা ছেলে পাহারা দেয় সব সময়। আমি ভালো করে দেখার জন্য এগিয়ে গেলাম। আর এগিয়ে যাওয়ার পরে দেখতে পারলাম 2টা ছেলে আমাদের দিকে আসছে। তারপর আমি ওদেরকে নিয়ে লুকিয়ে পড়লাম। আর ছেলেগুলো খোঁজাখুঁজি করার পরে সেখান থেকে চলে গেল। তারপর আমি আমার পকেট থেকে ড্রোন বের করে সমস্ত জায়গাটার ভিডিও করে নিলাম। আর ভিডিও করার পরে চারপাশটা ভালোভাবে দেখে সেখান থেকে আবারও হোটেলে চলে আসলাম। হোটেলে এসে চিন্তা করতে লাগলাম কিভাবে কি করতে পারবো। আবার এই চিন্তাটাও করতে লাগলাম যে নুসরাত কি আসলেই আমাদেরকে সাহায্য করতে, নাকি আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন, এটা কি আমাদের কোনো চক্রান্ত? এরকম কিছুই টেনশন করতে লাগলাম। আর এইভাবে চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। সকালবেলা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে কফি নিয়ে বেলকনিতে চলে আসলাম। বেলকনিতে আসার পরে পাশের বেলকনিতেই দাঁড়িয়ে কফি খেতে লাগলাম। দেখলাম মেয়েটা অনেক সুন্দর। নুসরাতের চুলগুলো বাতাসের মধ্যে উঠছে, দেখতে তাকে অসম্ভব সুন্দরী লাগছে। মনে হচ্ছে যে এইমাত্র আসমান থেকে নেমে আসা একজন পরী। নুসরাত আমার দিকে তাকালো, আর তাকে বেশ খানিকটা লজ্জা পেয়ে হয়তো ভিতরে চলে গেল। আমি মুচকি হেসে দিলাম আর চিন্তা করতে লাগলাম আখিকে এর চেয়েও বেশি ভালোবেসেছিলাম আমি, কিন্তু মেয়েটা আমার সঙ্গে এইভাবে বেইমানি করতে পারবে আমি সত্যি ভাবতেও পারিনি।
আর তখনই বলতে না বলতেই আখির নাম্বার থেকে কল আসলো। আখি আমাকে কল দিয়ে বলতে লাগলো, তুমি ব্যাংকক যাওয়ার পরে আমাকে কল দিলে না কেন? আর আমাকে কোনো কিছু বলে গেলে না কেন? আমি কি তোমার খারাপ চাইবে বলো? আমি তো তোমার ভালোটাই চাই। তুমি কেন ব্যাংককে গিয়েছো? ব্যাংককে কি তুমি ওখানে তোমার মাকে পাবে? দেখো আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না, এটার মাঝে তুমি কথা বলতে এসো না। আর আমার মা মানে নাকি আমার মা কি তোমার মা নয়? তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি কিন্তু তোমাকে ওরকম কথাটা বলিনি। আমি তোমাকে বলেছি যে মাকে ব্যাংককে পাওয়া যাবে না, তুমি বাংলাদেশে ফিরে আসো। আর তুমি জানো না আকাশের কত ক্ষমতা। তুমি আকাশের সঙ্গে লাগতে যেও না, যেটা চায় সেটা দিয়ে মাকে ফিরিয়ে নিয়ে আসো, তাহলেই তো হয়। আমার এত বছরের সাম্রাজ্য আর আমি এইভাবেই সরিয়ে দেব, এটা তুমি কি করে বলতে পারো? আর আমি একজন পুলিশ অফিসার, আর একজন পুলিশ অফিসার হয়ে এরকম অন্যায় কাজ আমি কি করে করতে পারি? হ্যাঁ, হয়তো আমি এখন আইনের চোখে অপরাধী, কিন্তু আমার মধ্যে বিবেক তো আছে। তুমি তোমার বিবেককে প্রশ্ন করে দেখো। আখি আমার সঙ্গে আর কোনো কথা না বলে কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরে আমি আর কোনো রিপ্লাই করলাম না। আখিকে বাংলাদেশে যাওয়ার পরে নিজের হাতে হত্যা করব। আমার সঙ্গে এত বেইমানি করার ফল তাকে আমি বুঝিয়ে দেব। ওদিকে আখি আসাদের সঙ্গে যোগাযোগ করলো আর আসাদকে বলতে লাগলো, আকাশ ভাই শাহরিয়ার কিন্তু এখন ব্যাংকক রয়েছে, আর আপনাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে। তাই খুবই সাবধানে কাজ করবেন। ও কিন্তু অনেক ট্যালেন্টেড, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আর সে একজন স্পেশাল ফোর্সের হেড, এটা মাথায় রাখবেন। পুলিশ অফিসার তার একটা যেমন পরিচয়, ওরকম স্পেশাল ফোর্সও হেড। তো একটু সাবধানে চলাফেরা করবেন, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। চিন্তা করিস না, শাহরিয়ারকে আমার দেরাই আনতে পেরেছি, এটাই অনেক। আর এখন দেখবি আমি তাকে কি করি। শাহরিয়ারকে যদি আমি পিস পিস করে তার মাংসগুলোকে কুকুর না খাইয়েছি, আমার নাম আসাদ নয়। পরবর্তী আপডেট আমি আপনাকে জানিয়ে দিব। আর দুইটা মেয়েকে আমি কালকে ব্যাংকক পাঠাচ্ছি আপনার জন্য। আপনি ওদেরকে খুব ভালো করে দেখে নিন, আমার মনে হয় আপনার ভালো লাগবে। আমি শাহরিয়ারকে মেরে বাংলাদেশে ফিরছি, আর তোর সঙ্গে আমার গোপন গোপন কথা আছে। একটু আমাকে আদর যত্ন না করলে কি আর হবে? এসব বিদেশিদেরকে তো আর ভালো লাগছে না আমার। আপনি তো কষ্ট করে বাংলাদেশে কেন আসবেন? আপনার এখন বাংলাদেশে আসার কোনো প্রয়োজন নেই, কারণ বাংলাদেশের মানুষ এখন আপনার উপর অনেক ক্ষিপ্ত হয়ে আছে। আর সবাই জেনে গেছে আপনার ব্যাপারটা, শাহরিয়ার সব কিছু ছড়িয়ে দিয়েছে। ঠিক আছে, আমি তাহলে তোর জন্য সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। তুই তাহলে আজকে চলে আয়। আর তুই আসলে অনেক ভালো হবে, কারণ শাহরিয়ারের গতিবিধি আমি খুব ভালোভাবে জানতে পারবো। তাড়াতাড়ি চলে আয়, আমি তোর জন্য ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে ভাই, আমি শাহরিয়ারকে নিজে হাতে হত্যা করব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আসছি ব্যাংকক। এদিকে আখি কল কেটে দিল। আখি কল কেটে দেওয়ার পরে আসাদ সব কিছু ব্যবস্থা করে দিল ব্যাংকক আসার জন্য। আর আখিও ব্যাংকক চলে আসলো। আর এইভাবেই পার হয়ে গেল 2টা দিন। আর এদিকে বাংলাদেশে সম্পূর্ণ খবর চলে যায় যে শাহরিয়ার আইন না মেনে ব্যাংকক গিয়েছে। ব্যাংকক পুলিশ পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমি এখন পুলিশের কাছে বেঁচে আসাদকে মারতে হবে। আমার পক্ষে এখন 2টা মেনটেন করে তারপরে চলাফেরা করা লাগবে। আমার ফোনের মধ্যে একটা ভিডিও MMS পাঠিয়ে দিল একটা আননোন নাম্বার থেকে। ভিডিওটা ওপেন করে দেখলাম মাকে চেয়ারে বসিয়ে রাখার পরে এই ভিডিও করা হয়েছে। আমি ভিডিওটা কয়েকবার ভালোভাবে দেখলাম, তারপর ভিডিওটা ল্যাপটপের মাঝে নিয়ে গিয়ে আমি জায়গাটা ভালোভাবে দেখতে শুরু করলাম। জায়গাটা আমার ব্যাংককের মধ্যেই চেনা চেনা মনে হচ্ছে। হয়তো এর আগেও কোথাও না কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি ঠিক মনে করতে পারছি না। আর তখনই সাকিব চলে আসলো। সাকিব এখানে আসার পরে তখন আমাকে বলতে লাগলো, কি বলছিস তুই? তুই কি আসলে সত্যি কথা বলছিস? এই লোগোটার সঙ্গে ওই লোগোটার মিল রয়েছে। আমি ওই রেস্টুরেন্টে যাব। ওই রেস্টুরেন্টের উপরে হোটেলের মধ্যেই আমার মাকে আটকে রাখা হয়েছে। তাহলে আমি ছদ্মবেশ নিয়ে রেডি হয়ে নিলাম। আর ছদ্মবেশী রেডি হয়ে সাকিব এবং রিফাতকে নিয়ে সরাসরি চলে আসলাম ওই রেস্টুরেন্টে এসে 3জন মিলে কফি খেতে লাগলাম, কারণ যেন আর কেউ আমাদেরকে সন্দেহ না করতে পারে। পুলিশ আমাদের আশেপাশে রয়েছে। পুলিশ একটাকে ধরে তাদের মুখ দেখছে।
যারা যারা মুখ ঢেকে তারপর এসেছে, অনেক কড়া একটা চেকিং চলছে। তারপর কফি খাবার পরে আমি সেই লোগোটা দেখতে পেলাম। আমার আর কোনো কিছু জানার প্রয়োজন নেই। তারপর আমি কয়েকটা ছবি তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। অনেক গোপনে আমি আমার হোটেলে আসার পরে ভাবতে লাগলাম কি করা যায়। আর তখনই নুসরাত চলে আসলো। আর নুসরাত আসার পরে এদিকে আমাকে বলতে লাগলো, অনেক বড় খবর দেওয়ার আছে তোমাকে। সেটা হলো আকিব ব্যাংকক এসে গেছে, আর ব্যাংককে এসে আমাদের সঙ্গে আছে। আসাদকে তোমার গতিবিধি বলে দিচ্ছে। আখি আমার ব্যাপারে ততটুকু জানে না। হয়তো এটা বলতে পারে আমার সিক্রেট স্পেশাল ফোর্সের পরিচয় দিয়ে দিয়েছে। আর স্পেশাল ফোর্স এবং আমার সব কিছু আইডেন্টিটি ওই ব্যাংকক পুলিশের কাছে দিয়েছেন এই আখি। এখন পুলিশ সহ আরও কিছু সংস্থা তোমাকে খুঁজে বেড়াচ্ছে, আর তোমাকে ধরতে পারলে ওরা কিন্তু সোজা বাংলাদেশে পাঠিয়ে দেবে। আর তুমি তোমার মাকেও উদ্ধার করতে পারবে না। আন্টিকে উদ্ধার করতে হলে যা করার আজকেই করতে হবে, কারণ এইভাবে লুকিয়ে থাকবে কতদিন সেটা বলো। হ্যাঁ, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। যদি কখনো ভুল না করি তাহলে আজকে আমি এই মিশনে সফল হব। তবে একটাই কথা, কখনো আমার সঙ্গে বেইমানি করবে না। আমার বেইমানকে একদম পছন্দ নয়। যদি বেইমানি করো তাহলে কিন্তু তুমিও শেষ। কথাটা কিন্তু মনে রেখো। আমরা দুজনে মিলে একটা প্ল্যান তৈরি করলাম, আর প্ল্যান মোতাবেক আমরা তৈরি হয়ে নিলাম। সন্ধ্যাবেলায় আমরা সেই রেস্টুরেন্টের উপরে চলে আসলাম। উপরে হোটেলের ব্যবস্থা রয়েছে, আর এমন ভাব নিয়ে এসেছি যেন আমরা কাপল রুমের জন্য এসেছি। আর কেউ আমাদেরকে সন্দেহ করেনি। এখন পর্যন্ত আমি রুম নাম্বার খুঁজতে শুরু করলাম, কারণ এখানে প্রায় 100টার মতো রুম রয়েছে। আর একটু সামনে যাওয়ার পরে দেখতে পেলাম কয়েকটা ছেলে মিলে একটা রুমের বাহিরে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম এখানেই আমার মা আছে। আর তখন নুসরাত আমাকে বলতে লাগলো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমি ওদের সামনে গিয়ে একটু ঢং করে ওদেরকে ধরে নিয়ে যাব। ওরা আমার লোভে পড়ে এদিকে চলে আসলে তুমি তোমার মাকে নিয়ে কেটে পড়বে। কোনো অবস্থাতেই গোলাগুলি করা যাবে না। গোলাগুলি করতে গেলে আমাদেরই সমস্যা। নুসরাত এই কথা বলার পরে সামনে এগিয়ে গেল, আর নুসরাতের প্ল্যান মোতাবেক কাজ করলাম। দেখলাম খুবই ভালোভাবেই কাজটা সম্পন্ন হলো। আর আমিও ভেতরে আসার পরে মাকে দেখে আমি কান্না করে দিলাম। মাকে শক্ত করে জড়িয়ে ধরে মাকে বললাম, মা তুমি ঠিক আছো তো? এটাই অনেক কিছু আমার কাছে। আমি তোমাকে পাগলের মতো সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে পাইনি। ভাগ্যক্রমে আমি তোমাকে পেয়ে গেলাম। চলো এখান থেকে, পরে কথা হবে সব কিছু। আমি মাকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসলাম। আর বের হয়ে গাড়িতে অপেক্ষা করছি নুসরাতের জন্য। আর একটু পরে নুসরাত দৌড়ে আসলো। দৌড়ে আসার পরে নুসরাত আমাকে বলতে লাগলো তাড়াতাড়ি করে গাড়ি চালানোর জন্য। আমি দ্রুত গতিতে ড্রাইভিং করে অন্য একটা জায়গায় চলে আসলাম। আমাদের হোটেলেও ফিরে যাওয়া সম্ভব নয়। আর তখন সাকিব এবং রিফাত চলে আসলো। রিফাত এসে আমাকে বলতে লাগলো, স্যার আমাদেরকে এখনই বাংলাদেশে ব্যাক করতে হবে, কারণ আন্টিকে নিয়ে যদি আমরা এখন বাংলাদেশে না চলে যাই তাহলে ওরা আবারও আন্টিকে নিয়ে যেতে পারে। তার জন্য আমরা সেফটির কারণে বাংলাদেশে চলে যেতে চাই। হ্যাঁ, সেটাই ভালো হবে। রিফাত, তুমি থাকো। আর তুমি আন্টিকে নিয়ে বাংলাদেশে চলে যাও। আর আমরা পরবর্তী ফ্লাইটে আসব, কারণ যে পর্যন্ত শাহরিয়ারকে প্রমাণ না করতে পারবো সে পর্যন্ত শাহরিয়ার বাংলাদেশে গেলে সমস্যা হতে পারে। তাই শাহরিয়ারের সমস্যা আগে মেটাতে হবে, তারপরে বাংলাদেশে যেতে হবে আমাদের। সাকিবকে দিয়ে মাকে পাঠিয়ে দিলাম বাংলাদেশ। আর এদিকে আমি সরাসরি আসাদের নিজস্ব ক্যাম্পে চলে আসলাম। আর আসাদের ক্যাম্পে আসার পরে দেখতে পারলাম চারদিকে সকলেই পাহারা দিচ্ছেন। আর সে সময় আমার মোবাইলটা বেজে উঠল। আমি ফোনটা রিসিভ করলাম। আর ফোনটা রিসিভ করার পরে ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, কিরে এতদিন হয়ে গেল ব্যাংককে এসেছিস, আর এখন পর্যন্ত তোর মাকে উদ্ধার করে নিয়ে যেতে পারলি না। আর এদিকে তোর ভালোবাসার মানুষ এখন আমার সঙ্গে বিছানা গরম করছে। এটা নিজের চোখে দেখবি। আয়, কোথায় তুই? কি গো সোনা পাখি, তোমার কি অনেক বেশি কষ্ট হচ্ছে বুকের মাঝে যে আমি এতদিন তোমাকে ভালোবেসে আর কি করে এখন আকাশের কাছে আসলাম? অনেক বেশি কষ্ট হচ্ছে, তাই না? তোদের দুইটাকে যদি আমি আমার নিজের হাতে না খুন করেছি, আমার নাম শাহরিয়ার রহমান নয়। আর নিজের হাতে তুলে
নিব না ভেবেছিলাম, কিন্তু তোদের মতো শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আসছি, খুবই তাড়াতাড়ি আসছি তোর কাছে। এই বলে আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি নুসরাতের দিকে তাকালাম। নুসরাত কিছুটা মাথা নিচে পড়ে আছে, আর নুসরাত তখন আমাকে নিজে থেকেই বলতে লাগলো, মানুষ এতটা খারাপ হতে পারে কি করে, সেটা আঁখিকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। নিজের ভালোবাসার মানুষের সঙ্গে এই রকম কেউ বেইমানি করতে পারে, এইটা আসলে আঁখিকে না দেখলে বুঝতেই পারতাম না। আমি এদিকে নুসরাতের কথা শুনে কোনো উত্তর দিলাম না। এখানে কী বা বলার আছে আমার। আমি চলে আসলাম ভিতরে। ভিতরে আসার পরে কয়েকটা ছেলে এসে আমাকে দেখতে শুরু করলো। আমি কোনো কথা ছাড়াই ওদেরকে গুলি করে দিলাম। বন্দুকের মধ্যে সাইলেন্সার লাগানো ছিল, তার জন্য শব্দ হলো না। আর আমার ফায়ার করা দেখে সকলেই ফায়ার করতে লাগলো। আমার সঙ্গে যারা ছিল আর আমরা ভেতরে প্রবেশ করলাম। মাতবরের ভিতর প্রবেশ করার পরে আঁখি আর আসাদকে দেখতে পারলাম, তারা আমাদের দিকেই গুলি করছিল। আমি কোনো কথা ছাড়াই আঁখির বুকের মাঝে পরপর কয়েকটা গুলি করে দিলাম, আর সে সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে সেখানেই মারা গেল। আর আসাদকে ইচ্ছে মতো মারতে শুরু করলাম, আর বাকিরা আমাদের গুলিতেই মারা গেল। আর তখন নুসরাত বলতে লাগলো, শাহরিয়ার, তুমি আর আইন নিজের হাতে তুলে নেবে না। আমি একজন আইনের লোক, ও সব কিছু স্বীকারোক্তি করবে। আর আমি এগুলো ভিডিও করেছি, তুমি মাথা ঠান্ডা করো। আর তখন আমি আসাদকে মারতে মারতে একটা চেয়ারের সঙ্গে বসালাম। আর তখন আসাদ কোনো কিছু উপায় না পেয়ে সে তার নিজের সব কিছু স্বীকার করলো। আর এগুলো ভিডিও করে আমি আমার স্যারকে পাঠিয়ে দিলাম। আর এগুলো নুসরাত তার টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে দিয়ে দিল। আর তারপর আমরা আসাদকে নিয়ে বাংলাদেশে ফিরলাম। বাংলাদেশে ফেরার পরে আসাদকে জেলে পাঠানো হলো, আর আমি আদালতে গেলাম, যেহেতু আমার উপর ওয়ারেন্ট ছিল। আর তখন আদালত আমাকে রায় দিল, কমিশনারের হত্যার পিছনে শাহরিয়ারের কোনো হাত ছিল না। শাহরিয়ার টেরোরিস্ট এবং সন্ত্রাসী গ্রুপের প্রধান আসাদকে ব্যাংকক থেকে নিয়ে আসতে পেরেছেন। এজন্য শাহরিয়ারকে সর্বোচ্চ সম্মাননা দেওয়া হলো এবং তার সাথে বর্তমান কমিশনারের জায়গায় তাকে দায়িত্ব পালন করার জন্য আদেশ দেওয়া হচ্ছে এবং তার স্পেশাল ফোর্সের পাওয়ার ফিরিয়ে দেওয়া হলো। সে আগের মতোই এখন দায়িত্ব পালন করতে পারবে। তার দায়িত্ব পালন করার নির্দেশ দিচ্ছে গ্রুপের প্রধান। তাকে 302 ধারা মোতাবেক ফাঁসির কার্যকর করা হচ্ছে। তারপর আমি আদালত থেকে বেরিয়ে দেখতে পারলাম নুসরাত সামনে দাঁড়িয়ে আছে। আর নুসরাত আমাকে দেখে বলতে লাগলো, এখন থেকে তো আর তুমি আর পুলিশ অফিসার নও, এখন থেকে তুমি পুলিশ কমিশনার। তোমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। আশা করব তুমি সঠিকভাবে দায়িত্ব পালন করবে। যাবে তোমার মতো প্রতিটি অফিসার যেন প্রতিটা শহরে হয়, তাহলে আর দুর্নীতি থাকবে না। হ্যাঁ, তবে সব জায়গায় পুরনো হয়েছে, কিন্তু একটা জায়গায় এখনও পুরনো হয়নি। চাইলে সারা জীবন এভাবে আমাকে সাহায্য করে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। এখন বাকিটা তোমার ইচ্ছা। সারা জীবন সাহায্য করে যাব, বিষয়টা ভেবে দেখতে হবে। কারণ তুমি মানুষটা আসলেও এতটা সুবিধা নাও, এত তাড়াতাড়ি গিয়ে হ্যাঁ বলে চললে। আমি আর কোনো কিছু বললাম না। আমি আমার গাড়িতে উঠে পড়লাম, আর নুসরাত তার গাড়িতে করে চলে গেল। তারপর আমি পরদিন আমার সকল কিছু আবারও বুঝে নিলাম, আর তাই পালন করতে শুরু করলাম। এখন আর কোনো দেশের মধ্যে দুর্নীতি বা সন্ত্রাস নেই। মানুষ এখন স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারছে। যে আমার পেছনে সাংবাদিক, পুলিশ সব কিছু ছুটেছিল, আজকে সবাই তাদের ভুল বুঝতে পেরে আমার সামনে মাথা নিচে পড়ে থাকে। আমি যে সঠিক ছিলাম সেটা মানুষ এখন বুঝতে পারছে। আর এদিকে আসাদের ফাঁসি হয়ে গেল। আমি মাকে বললাম, তোমার যেটা হয়েছে সেটা করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। আর দেখতে দেখতে শুক্রবার চলে আসলো, আর যথারীতি আমাদের বিয়েটা হয়ে গেল। আমি এখন দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। ভিতরে যাওয়ার জন্য অনেক ভয় করছে। তারপর আমাকে পেছন থেকে রিফাত ফাইজলামো করে বলতে লাগলো, ভাই আপনি এভাবে দাঁড়িয়েছেন কেন? আপনাকে এখন থেকে আমরা ভাই বলে সম্বোধন করব, কারণ উনি তো আমাদের ভাবি, যাত্রী ভাবি, তাই তো? ফাইজলামো করিস না, অনেক রাত হয়েছে, এখন তোরা পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়। ওই রুমটা হয়তো খালি আছে। আর এত রাতে বাসায় যাওয়ার দরকার নেই, আজকে রাত থেকে যা। ভাই আপনি চাইলে আমরা আপনার সঙ্গে ঘুমাতে পারি, আপনি একা একা ঘুমালে হয়তো ভয় পাবেন। এই সাকিব চল, আমরা ভাইয়ের রুমে গিয়ে সোফার মধ্যে ঘুমিয়ে থাকি। দেখ, এরকম ফাইজলামি করিস না। আমার কিন্তু সত্যি অনেক বেশি ক্লান্ত লাগছে, তার জন্য আমি গিয়ে ঘুমাবো। তোদের মতো আমি আনন্দে নেই, বুঝতে পারছিস না?
আর ভাই আপনি ভাবির সঙ্গে বিছানায় ঘুমাবেন, কোনো সমস্যা নেই। ভাই যাই কিছু বলেন না কেন, আজকে আপনার কোনো কথাই শুনবো না। আর আপনি যে কারণ সেটা তো আপনাকে দেখে বোঝা যাচ্ছে না। আপনি তো মনে মনে অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, ভিতরে যান। আর ভাই ফার্মেসি একটাও খোলা নেই এত রাতে, তার জন্য আজকে কোনো কিছু দিতে পারলাম না। এই কথা বলার পরে ওরা ধরে চলে গেল, আর আমিও ভিতরে এসে দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে দেওয়ার পরে এসে দেখলাম নুসরাত লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আর আমি যাওয়ার পরে নুসরাত আমাকে সালাম করলো। তারপর আমি তাকে বলতে লাগলাম, আপাতত আমার কাছে এই 20 টাকা ছাড়া আর কোনো টাকা নেই, কারণ সমস্ত টাকা খরচ হয়ে গেছে, ওরা সব টাকা নিয়ে গেছে। আর এত রাতে ব্যাংক বন্ধ, তাই তোমাকে কোনো টাকা দিতে পারলাম না। এই 20 টাকাই রেখে দাও। একজন পুলিশ কমিশনার এত কিপটা কেন? তোমাকে তো পুলিশ কমিশনার হিসেবে বহিষ্কার করা দরকার। আমার কাছে ক্ষমতা থাকলে আমি তোমাকে এখনই পরিষ্কার করতাম, কারণ এইরকম কিপটা পুলিশ কমিশনারের কোনো প্রয়োজন নেই। আমার মতো একজন ক্রাইম রিপোর্টারকে এই 20 টাকা দেওয়ার সাহস হয় না? কোথা থেকে তোমার? কোনো এক জায়গায় লেখা আছে, স্বামী বাসরাতে বউকে যেটা দেয় সেটাই বউয়ের কাছে অমূল্য সম্পদ হিসেবে ধরা হয়। আমি তোমাকে 20 টাকা দিয়েছি মানে এটা 20 কোটি টাকার সমান। আর ভালোবাসার সম্পর্ক এসব টাকা দিয়ে হয়, বুঝতে হবে। ঠিক আছে, মেনে নিলাম তোমার চাপাবাজি, কিন্তু তুমি তাহলে সোফায় ঘুমাবে, আমি বিছানায় ঘুমাবো। একদম স্পর্শ করতে আসবে না, কারণ নিষেধ। কেন? আমি তোমাকে বিয়ে করেছি কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য? বিয়ে তো করেছি বাবা ডাক শোনার জন্য। বাবা ডাক শুনতে হবে না? হ্যাঁ, তোমার কথাই যুক্তি আছে, কিন্তু তখন তো আর আমি কি ভুলে যাবে? তখন কি আর এই নুসরাতের কথা মনে থাকবে? তখন তো তুমি তাকেই সময় দেবে। আমি নুসরাতকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর নুসরাত সঙ্গে সঙ্গে আমাকে বুকের মাঝে কিল ঘুষি দিতে লাগলো। আর কিছুক্ষণ পরে আমি তার ঠোঁট জোড়া দখল করে নিলাম, আর সেও আমাকে রেসপন্স দিতে লাগলো। আর প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিল, আর আমি তাকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আর তখন সে আমাকে বলতে লাগলো, জনাব, আপনি যাই কিছু করেন না কেন, আগে লাইট বন্ধ করতে হবে। লাইট বন্ধ করা ছাড়া হবে না। কিন্তু আমার অনেক লজ্জা লাগছে, তোমার দিকে তাকাতে পারছি না। তারপর আমি লাইট বন্ধ করে তাকে নিয়ে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এইভাবেই না হয় চলতে থাকলো আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।